হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম পিরিয়ডিক টেবিল। আমরা পিরিয়ডিক টেবিলে কিছু বেসিক আলোচনা করেছিলাম, যেগুলো আমাদের মাধ্যমিক বা ক্লাস 10-এর সিলেবাসে খুব ইম্পর্টেন্ট থাকতো, যেমন ডোবেরিনার, নিউল্যান্ড বা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, এইসব নিয়ে। আজকে আমরা পড়বো মডার্ন পিরিয়ডিক টেবিল। এখন মডার্ন পিরিয়ডিক টেবিল পড়া শুরু করার আগে আমি যেটা বলবো, যে লাস্ট ক্লাসে আমরা একটা আলোচনা করেছিলাম যে এরকম কতগুলো সেট অফ এলিমেন্ট ছিল, যেগুলোকে মেন্ডেলিভ আগে পরে করে রেখেছিলাম। মানে বেশি পারমাণবিক ভর যার তাকে আগে জায়গা দেওয়া হয়েছিল, এবং কম পারমাণবিক ভর যার তাকে পরে জায়গা দেওয়া হয়েছিল। এই যে লিমিটেশনটা, এটার জন্য আমি যে কয়েকটা এক্সাম্পল বলেছিলাম, এরকম সেট অফ কিছু এলিমেন্টস ছিল। তো সেগুলো ছিল এরকম: টেলুরিয়াম, আয়োডিন, থোরিয়াম, প্রোট্যাক্টিনিয়াম আর কোবাল্ট নিকেল। এখন এইটা আমি লাস্ট ভিডিওটা এডিট করতে গিয়ে দেখেছিলাম যে এই পার্টিকুলার যে সেট অফ এলিমেন্টসগুলো, এইগুলোকে মনে রাখার জন্য কোনো নেমোনিক্স একটা ছিল, সেটা আমি মিস করে গেছিলাম বলার সময়। এনিহাও, তো সেই নেমোনিকটা আমি শুরুতে আগে বলে দিই। কেটাকে আমরা নেমোনিক আমরা মনে রাখবো আমির খান, ঠিক আছে? আমির খান, হিন্দি নেমোনিক অবশ্যই। তেরি ইচ্ছা, ঠান্ডা পেপসি, কোক নেহি। এই পার্টিকুলার নেমোনিকটা থাকলে আমাদের কি হবে, এই চারটে সেট অফ এলিমেন্ট যাদের হচ্ছে স্থানটা আগে পরে হয়ে গেছিলো মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে, সেইটা আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে? তাহলে আমির খান, তেরি ইচ্ছা, ঠান্ডা পেপসি, কোক নেহি। এটা তেরি, ঠিক আছে? টেলুরিয়াম, ইচ্ছা আই ফর আয়োডিন, ঠান্ডা TH, থোরিয়াম, পেপসিটাকে PE অ্যাকচুয়ালি ওখানে আছে, তো আমরা PA, প্রোট্যাক্টিনিয়াম, এটা মনে রাখবো। আর কোক মানে কোবাল্ট, আর নেহি দিয়ে নিকেল, ঠিক আছে? এইবার আমি শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে অ্যাকচুয়ালি আমরা পড়বো হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল। এখন মডার্ন পিরিয়ডিক টেবিল হঠাৎ করে প্রয়োজন হলো কেন? মানে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে যে ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলোর মধ্যে একটা পার্টিকুলার ত্রুটি, যেটা হচ্ছে একেবারেই মানে পিরিয়ডিক টেবিলের, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলটারই অস্তিত্বের সংকট তৈরি হয়েছিল একটা পার্টিকুলার ত্রুটির মাধ্যমে। সেটা ছিল কি? আইসোটোপের আবিষ্কার। দেখো, আমি যদি একটা আইসোটোপ এখানে লিখি ক্লোরিন, তো সাপোজ ক্লোরিন 35, ক্লোরিনের পাশেই মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে থাকে আর্গন, ঠিক আছে? ক্লোরিনের পাশেই থাকে হচ্ছে আর্গন। এখন যখন 37 আবিষ্কার হয়ে গেল ক্লোরিন আইসোটোপ, তখন কি হলো, এবার এরপরে আর্গনের পরে না, আর্গন 36 কেন লিখছি, আর্গন অ্যাকচুয়ালি এখানে 39.1, ভুল করছিলাম। 37 যখন আবিষ্কার হয়ে গেল ক্লোরিন, এইবার সমস্যা হলো যে তাহলে একে কোথায় রাখা হবে? এই দুজনের মাঝখানে তো কোনো জায়গা নেই যেখানে একে ফিট করা হবে, ঠিক আছে? আবার দেখো, সোডিয়াম 11, 24 আইসোটোপ যখন আবিষ্কার হয়ে গেল, তখন দেখা গেল যে পর্যায় সারণীতে সোডিয়ামের ঠিক পাশে থাকে ম্যাগনেসিয়াম। এখন সোডিয়াম যদি 23 হয়, ম্যাগনেসিয়াম 24, এখন তাহলে একে কোথায় রাখবো? এটাকে কি তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে একই জায়গায় রাখবো? একই জায়গায় রাখার দুটো সমস্যা। এক হচ্ছে জায়গা তো একটাই, তাহলে রাখবো দুটোকে একসঙ্গে কিভাবে? হবে না। দ্বিতীয়ত, যদি একসঙ্গে রাখাও যায়, মানে এখানে যদি আমি অবলিক দিয়ে 24Na যদি লিখি, তাহলে এই দুটোকে একই জায়গায় আমি কি রাখতে পারি? একই জায়গায় তো আমি তাদেরই রাখবো, অর্থাৎ একই গ্রুপে তো আমি তাদেরকেই রাখবো। ইনফ্যাক্ট পজিশান যদি সেম হয়ে যায় তাহলে তো আরোই সমস্যা। মানে তাদেরকেই রাখা যাবে যাদের প্রপার্টি সেম। কিন্তু আমরা জানি যে সোডিয়াম অনেক বেশি অ্যাক্টিভ হয় ম্যাগনেসিয়ামের থেকে, সোডিয়াম অনেক তাড়াতাড়ি রিয়াকশন করে। তো যাই হোক, এই যে সমস্যাগুলো হলো, যে যখন আইসোটোপ আবিষ্কার হয়ে গেল, এইবার একাধিক আইসোটোপকে একই জায়গায় রাখা যাবে না। মেন্ডেলিফের পিরিয়ডিক যে পর্যায় সূত্র অনুসারে একই জায়গায় রাখা যাবে না। কেন একই জায়গায় রাখা যাবে না? কারণ সেখানে বলা হচ্ছিল যে কেমিক্যাল বা ফিজিক্যাল যে প্রপার্টি, সেইগুলো কার উপর ডিপেন্ড করে? সেইগুলো ডিপেন্ড করে অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাসের উপরে। তাহলে যদি অ্যাটমিক মাসটাই আলাদা হয়, তাহলে তো একই জায়গায় এই 23 আর 24কে রাখা যাবে না, বা একই জায়গায় 37 আর 35কে রাখা যাবে না, যেহেতু অ্যাটমিক মাস আলাদা। কিন্তু আলাদা জায়গাতে রাখতে গিয়েও সমস্যা হচ্ছে। আবার প্র্যাকটিক্যালি সমস্যা আরও একটা যেটা দেখা গেল, যে অ্যাটমিক মাস আলাদা হওয়া সত্ত্বেও এদের প্রপার্টি সেম, কেমিক্যাল নেচার সেম। তাহলে কেমিক্যাল নেচার যদি সেম হয়, তাহলে একই জায়গায় রাখতে হবে। একই জায়গায় রাখলে আবার এই যে লটাই তাহলে ভায়োলেট করছে। সুতরাং এমন একটা সমস্যা তৈরি হলো, যেখান থেকে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলটারই অস্তিত্বের সংকট হলো। সুতরাং নতুন করে আমাদের আবার ভাবতে
শুরু করতেই হলো। নতুন করে চিন্তাভাবনাগুলো করার জন্য যারা যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে বিজ্ঞানী মোস্টলে ছিলেন অন্যতম। তিনি এটা করেছিলেন যে তিনি একটা মেটালিক একটা ব্লক নিয়েছিলেন, এটা একটা যে কোনো মেটাল, ধাতুগুলো নিয়ে তিনি মূলত তার পরীক্ষাগুলো করেছিলেন। সেখানে তিনি সেখানে তিনি ক্যাথোড রে পাস করালেন। ক্যাথোড রে মানে আমরা কি জানি? ক্যাথোড রে মানে নাথিং বাট ইলেকট্রনটা এসে এখানে ধাক্কা মারছে। এবার এই পার্টিকুলার মেটাল ব্লকটা থেকে নির্গত হচ্ছে এক্স রে নির্গত হলো। তিনি বিভিন্ন মৌল এখানে পাল্টে বিভিন্ন ধাতু রাখলেন এবং এই একই ক্যাথোড রে পাস করালেন এবং দেখলেন যে প্রত্যেকটা আলাদা আলাদা ধাতুর জন্য নির্গত এক্স রের ফ্রিকোয়েন্সিটা আলাদা আলাদা। ঠিক আছে, এবার সেই নির্গত এক্স রের বিভিন্ন রকম স্পেকট্রোস্কোপিক অ্যানালিসিস তিনি করলেন। করার পরে তিনি সিদ্ধান্তে এলেন যে এই যে পার্টিকুলার যে এক্স রেটা নির্গত হচ্ছে সেটার জন্য দায়ী এই পার্টিকুলার মেটালটার অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাই হচ্ছে এর জন্য দায়ী। বিভিন্ন মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা আলাদা আলাদা হচ্ছে এবং সেই কারণেই এই নির্গত এক্স রের ফ্রিকোয়েন্সিটা আলাদা আলাদা হচ্ছে। এখান থেকে তিনি দুটো সিদ্ধান্ত করলেন। একটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে যে এই যে অর্থাৎ নিউ হচ্ছে এক্স রের ফ্রিকোয়েন্সি, তো তার স্কোয়ার রুটটা হচ্ছে জেড, বা জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, তার সঙ্গে এইভাবে রিলেটেড। এটা হচ্ছে একটা ফর্মুলা তিনি সিদ্ধান্তে এলেন। তাহলে এখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এমিটেড এক্স রে, আর জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ দ্য এলিমেন্ট ইন। এবার আরেকটা তিনি এখান থেকে কাজ করলেন, সেটা হচ্ছে যে তিনি একটা গ্রাফ প্লট করে দেখলেন যে দেখো এই গ্রাফটা এখান থেকে এটা যদি এজেড মাইনাস বি লিখি তাহলে অনেকটা ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি টাইপ, মানে একটা লিনিয়ার একটা রিলেশন আমাদের পাওয়ার কথা। তো তিনি যখন প্লটটা দুভাবেই করলেন, অ্যাকচুয়ালি প্লটটা যখন জেডটা এরকম ওয়াই অ্যাক্সিসে আর রুট নিউটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, তখন একটা এরকম গ্রাফ পাওয়া গেল, অবশ্যই স্ট্রেট লাইন পাওয়া গেল। আর যখন রুট নিউটাও এদিকে ওয়াই অ্যাক্সিসে থাকবে আর জেডটাকে যদি আমরা এখানে রাখি তাহলে একটা নেগেটিভ ইন্টারসেপ্টওয়ালা একটা পাবো, মানে এরকম একটা পেতে পারি আর কি। তো রুট নিউটা যদি এখানে থাকে আর জেডটা যদি এদিকে থাকে, তোমরা ম্যাথামেটিক্সে পড়বে বা হয়তো ফিজিক্সে পড়েও ফেলেছো এতক্ষণে যে স্ট্রেট লাইনের ইকুয়েশন কীরকম হয়, বিভিন্ন টাইপের মানে জিওমেট্রিক্যাল ফিগার এবং তাদের ইকুয়েশন কীরকম হয়। তো এটা হচ্ছে দেখো, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এ জেড মাইনাস বি, মানে এটা অনেকটা ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি টাইপ। ঠিক আছে, সিটা হচ্ছে ইন্টারসেপ্ট, সি যেহেতু নেগেটিভ, এটা প্লাস হলে পজিটিভ থাকতো, আর নেগেটিভ মানে এবার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি মানে স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি এরকমভাবে যাবে। ঠিক আছে, তা অনেক জায়গায় অনেক বই টইতে মানে এই জায়গাটায় এইটা না দেওয়া থাকে এবং এরকম টাইপের কতগুলো স্ট্রেট লাইন দেওয়া থাকে, বিভিন্ন মেটালের জন্য এরকম বিভিন্ন লাইন পাওয়া যাচ্ছে। তো এই যে লিনিয়ার যে রিলেশন, এটাই প্রমাণ করে যে জেডের সঙ্গে একটা এর যেহেতু সম্পর্ক আছে নিউটার, সুতরাং এখান থেকে তিনি আরেকটা যে সিদ্ধান্ত এলেন, সেকেন্ড যে সিদ্ধান্তটা, সেটা হচ্ছে যে পরমাণুর এই যে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক জেড, এটাই আসলে পরমাণুর নিজস্ব যে ফান্ডামেন্টাল যে প্রপার্টিজ সেইগুলোর জন্য দায়ী, অ্যাটমিক মাস নয়। অ্যাটমিক মাস যেটাকে মেন্ডেলিভ বা তার আগেকার যারা সায়েন্টিস্টরা ছিলেন তারা যেটার উপরে বেস করে তাদের পিরিয়ডিক টেবিলটাকে দাঁড় করানোর চেষ্টা করছিলেন, সেই পুরো ব্যাপারটাই এখান থেকে ডিসকার্ড হয়ে গেল। এখান থেকে সিদ্ধান্ত হলো যে সো অ্যাটমিক নাম্বার z is the fundamental property of an element. ঠিক আছে, it controls all the chemical properties of element. পাশাপাশি অ্যাটমিক মাসটা যে ডিসকার্ড হলো ফান্ডামেন্টাল প্রপার্টি হওয়ার দৌড়ে অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েটটা ডিসকার্ড হলো, সেইটারও তিনি প্রমাণ
করলেন একই রকমভাবে, তিনি দেখালেন যে অ্যাটমিক মাস এটার সঙ্গে যদি আমি রুট নিউকে যদি প্লট করি তাহলে দেখা যাবে যে সেই প্লটটা এরকম স্ট্রেট লাইন হয় না, এরকম কিছু একটা হচ্ছে, মানে কোনো লিনিয়ার রিলেশন নেই। লিনিয়ার রিলেশনটা অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বারের সঙ্গে আছে। সুতরাং এই ছিল মোসলের এক্সপেরিমেন্ট, এবং তার যে সেখান থেকে উঠে আসা যে নির্যাসটা, সেটাই হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক ল বা আধুনিক পর্যায় সূত্র যেটাকে আমরা বলি। তো সেই আধুনিক পর্যায় সূত্রটা ছিল এটাই যে আগে আমরা যেরকম বলছিলাম যে কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ অ্যাটমিক মাস, এখন আমরা সেরকম বলবো যে অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে। তাহলে মডার্ন পিরিয়ডিক ল কি বলছে এই লতে, যে নোট করে নাও, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ অফ elements are periodic function of their atomic numbers। ঠিক আছে, নোট করো। এরপর আমরা দেখব যে মডার্ন পিরিয়ডিক টেবিলটা কেমন দেখতে, তোমরা নিশ্চয়ই দেখেইছো সবাই। স্টিল আমরা এখানে মডার্ন পিরিয়ডিক টেবিলটা কনস্ট্রাক্ট করার চেষ্টা করব, কনস্ট্রাক্ট ইন দ্য সেন্স যাতে করে আমাদের এই টোটাল পিরিয়ডিক টেবিলের পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হয়, এবং আমরা যখন বিভিন্ন ধরনের পিরিয়ডিক প্রপার্টিসগুলো সেগুলো যখন কম্প্যারিজনগুলো করবো এরপরে, তখন যেন আমাদের এটা চিনতে কোনো অসুবিধা না হয় যে কোথায় কোন এলিমেন্টটা আছে, কার অ্যাটমিক নাম্বার কত, এইগুলো নিয়ে যেন কোনো রকম কনফিউশন না থাকে, সেইটা সবার আগে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে নোট করো এটা। আচ্ছা, সেটা করার জন্য আমাদের আর একটা টার্ম একটু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে পিরিয়ডিসিটি। পিরিয়ডিসিটি যাকে আমরা বাংলায় কী বলি, পর্যাবৃত্ততা। একটা সার্টেন নাম্বার অফ এলিমেন্টের পরে আবার কোনো একটা এলিমেন্টের যে প্রপার্টিসগুলো সেগুলো আবার রিপিটেড হয়। এই রিপিট হওয়ার ব্যাপারটাকেই আমরা, ঘটনাকেই আমরা বলি পিরিয়ডিসিটি। ঠিক আছে, তাহলে আমরা কী লিখব, periodicity is repetition of properties of elements after a certain interval, while arranged in order of increasing atomic number। ঠিক আছে, এইটা নিশ্চয়ই আমরা সবাই জানি, কিছুটা আইডিয়া আমাদের ক্লাস 10 থেকে অবশ্যই ছিল যে একটা সার্টেন ইন্টারভ্যালের পরপর কি হয়, এই যে এলিমেন্টসগুলোর যে প্রপার্টি সেগুলো রিপিটেশন হয়। এবার এটা কেন হয়, কেন হয় সেটা বলছি। এটা হয় কখন, যখন এদেরকে ইনক্রিজিং অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে, পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে যখন পরপর এদেরকে সাজানো হয়। এবার এই পিরিয়ডিসিটির রিজনটা কি, রিজন অফ পিরিয়ডিসিটি, পর্যাবৃত্ততার কারণটা কি, এই যে রিপিটেশন হয়ে যাচ্ছে কেমিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি, কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে আমরা এর আগে নিশ্চয়ই শিখেছি যে, বা জেনেছি অন্তত, যে কোনো একটা এলিমেন্টের অ্যাটামে লাস্ট একদম সব থেকে শেষের যে কক্ষপথ, লাস্ট যে শেল, আউটার মোস্ট শেল, সেইখানে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো কেবলমাত্র কেমিক্যাল রিয়াকশানে টেক পার্ট করে, ভেতরের রিয়াকশানগুলো কিন্তু ভেতরের ইলেকট্রনগুলো কিন্তু রিয়াকশানে টেক পার্ট করে না। এবার যখন এরকম রিপিটেশন হচ্ছে, রিপিটেশনটা তখনই হচ্ছে যখন আমরা দেখব যে একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্টের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা সিমিলার হচ্ছে, তখনই এই পিরিয়ডিসিটি ব্যাপারটা আসছে। তাহলে রিজন অফ পিরিয়ডিসিটি হচ্ছে, আমরা বলবো যে সিমিলারিটি
সিমিলারিটি ইন ইলেকট্রনিক কনফিগারেশন। সিমিলারিটি ইন ইলেকট্রনিক কনফিগারেশন, আমরা দেখব যে প্রত্যেকটা গ্রুপে, গ্রুপ 1 হতে পারে, গ্রুপ 2 হতে পারে, প্রত্যেকটা গ্রুপে পরপর ওপর থেকে নিচে ভার্টিক্যালি যারা যারা রয়েছে তাদের প্রত্যেকের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে একদম সমান, মানে একই রকম আর কি, সিমিলার। তাহলে এই দুটো জানার পরে এবার আমরা পিরিয়ডিক টেবিলে আসবো। আমি আর ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, পিরিয়ড কাকে বলে, গ্রুপ কাকে বলে। আচ্ছা ঠিক আছে, একটা লিখেই দিই পিরিয়ড। তাহলে আমরা কাকে আগের দিন অবশ্য বলেছিলাম যে পিরিয়ড হচ্ছে তোমার, পিরিয়ড হচ্ছে হরাইজন্টাল রোজ। মডার্ন পিরিয়ড টেবিলে মেন্ডেলিফের মতোই 7খানা রো আছে, মানে 7খানা পিরিয়ড আছে। আর গ্রুপ হচ্ছে ভার্টিক্যাল কলামস, 18টা আছে। এই যে 18টা গ্রুপ, এটা অ্যাকচুয়ালি মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল থেকেই এসেছে। মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে অনেকগুলো সাব গ্রুপ ছিল, তুমি যদি সাব গ্রুপগুলোকে বাদ দিয়ে দাও তাহলে দেখবে টোটাল 18টাই হচ্ছে। 1 থেকে 7 পর্যন্ত যে গ্রুপগুলো ছিল তাদের প্রত্যেকটার এ এবং বি দুটো করে সাব গ্রুপ ছিল। সেগুলোকে যদি আলাদা ভাবি তাহলে 14টা গ্রুপ হয়ে যাচ্ছে ওখানে। একটা ছিল ইনার্ট গ্যাসের 15টা, আর গ্রুপ 8-এ 3টে এলিমেন্ট পাশাপাশি থাকতো। ওই 3টেকে যদি আলাদা আলাদা গ্রুপ ভাবি তাহলে 15 আর 3-এ 18। সেইখান থেকে এই 18 কনসেপ্টটা এসছে। এবার এটার সঙ্গে এক্স্যাক্টলি ফিট করে যাচ্ছে হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনের যে কনসেপ্টটা, যেটা আমি একটু আগে বলছিলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন সিমিলার বলেই আমাদের কিন্তু ওই পিরিয়ডিসিটিটা আসছে। এবং এই ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে বেস করে যেহেতু এই পার্টিকুলার মডার্ন পিরিয়ডিক টেবিলটা তৈরি করা হয়েছে, সেই জন্য অনেক সময় বলা হয় যে এটা নিলস বোরের পিরিয়ডিক টেবিল, এরকম বলা হয়। স্টিল যেহেতু অনেক সায়েন্টিস্টের এখানে ইনভলভমেন্ট ছিল, তাদের অবদান ছিল, সেই কারণে আগেরগুলোর মতন মেন্ডেলিফের বা ডোবেরিনারের ট্রায়াড এরকম কোনো পার্টিকুলার সায়েন্টিস্টের নাম এখানে বলা হয় না। এখানে মেজরলি এরকমই বলা হয় যে মডার্ন পিরিয়ডিক টেবিল। সেখানে যেহেতু অনেক সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন, তাই কারুর নাম স্পেশালি ব্যবহার করা আর হয় না। ঠিক আছে, এখন দেখো আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটাকে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের সঙ্গে আমরা এইবার কানেক্ট করব। আমরা বলছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচারটা হচ্ছে আমাদের বেস, ওখান থেকে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির যাত্রা শুরু হয়। এবার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করেছিলাম আউফবাউ প্রিন্সিপাল থেকে। হ্যাঁ, কোন সাবশেল ইলেকট্রন সবার আগে যাবে, 1s, তারপরে 2s, তারপরে 2p, নিশ্চয়ই মনে আছে। ওইটাকে মনে করার চেষ্টা করো। মনে করার চেষ্টা করলে পরে আমরা এখান থেকে একটা জিনিস আগে রাফ একটা আইডিয়া পেয়ে নিই। সেটা হচ্ছে যে পিরিয়ড। কটা পিরিয়ড আছে আমরা বললাম? 7খানা পিরিয়ড আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7খানা পিরিয়ড। প্রত্যেকটা পিরিয়ডের তোমরা এটাও শিখেছো নিশ্চয়ই ক্লাস 10-এ যে প্রত্যেকটা এই যে পিরিয়ড নাম্বার মানে হচ্ছে আউটার মোস্ট অরবিটের নাম্বার, অর্থাৎ টোটাল কতগুলো অরবিট বা শেল আছে। যদি একটা অ্যাটমের মধ্যে 4টে শেল থাকে, 4টে অরবিট থাকে, তাহলে সে 4th পিরিয়ডে থাকবে। যদি 2টো অরবিট থাকে তাহলে সে 2nd অরবিটে থাকবে। এই ব্যাপারটাও এখান থেকে কীরকম পরিষ্কার হয়ে যাবে। দেখো আমরা 2nd কলামে লিখছি ইলেকট্রনিক কনফিগারেশন। এই ব্যাপারটা না আমাদের এরপরে আমরা পড়বো, আজকে হবে কি না জানি না, যে একটা পার্টিকুলার এলিমেন্ট তার পজিশন পিরিয়ডিক টেবিলে আমরা কি করে বের করব। সেই সময়ে এইটা খুব কাজে লাগবে। এখন যে চারটা আমি করে রাখছি সেইটা ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো 1 নম্বর পিরিয়ড মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1। এবার 1 যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়, 1 যদি হয় n = 1, তাহলে সেখানে কটা সাবশেল থাকবে? একটাই, দ্যাট ইজ 1s। তাহলে 1s হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো 1s যদি হয় তাহলে নাম্বার অফ এলিমেন্টস কটা হবে? নাম্বার অফ এলিমেন্ট কটা হবে? এস অরবিটালে ম্যাক্সিমাম কটা এলিমেন্ট থাকে? 2টো এলিমেন্ট থাকে। 2টো এলিমেন্ট হয়ে গেল। 1s1, 1s2, এই দুটোই কনফিগারেশন সম্ভব। 2টো কনফিগারেশন, 2টো এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট কে কে? দেখো ফার্স্ট এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, লাস্ট এলিমেন্ট হচ্ছে হিলিয়াম। 2 যদি হয় পিরিয়ড নাম্বার, তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2। আমি এখানে ব্র্যাকেটে লিখে নিই যে এখানে পিরিয়ডটা হচ্ছে আসলে, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। পিরিয়ড
নাম্বার। পিরিয়ড নাম্বার মানে হচ্ছে আসলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n। ঠিক আছে, দেখো এবার n = 2 মানে সেখানে কোন কোন সাবশেল থাকবে? 2s আর 2p, 2s আর 2p। তাহলে 2s এ কটা ইলেকট্রন? দুটো ম্যাক্সিমাম, পিতে 6টা, তাহলে টোটাল 8টা ইলেকট্রন। সুতরাং সেকেন্ড পিরিয়ডে কটা এলিমেন্ট? 8টা এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে লিথিয়াম আর লাস্ট এলিমেন্ট হচ্ছে নিয়ন। ঠিক আছে, লিথিয়াম হচ্ছে 3, এটা হচ্ছে 10। ঠিক আছে, তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, ফার্স্ট রো ছাড়া, ফার্স্ট পিরিয়ড ছাড়া বাকি সবকটা পিরিয়ডেই প্রথম এলিমেন্টটা হবে এস, মানে এস সাবশেলে সেখানে ইলেকট্রন যাবে, আর লাস্ট এলিমেন্টে পি সাবশেলে ইলেকট্রন যাবে, মানে এস দিয়ে শুরু হবে, পি দিয়ে শেষ হবে কোনো একটা পিরিয়ড। এইটা মনে রাখাটা ভীষণ ভীষণ জরুরি। ঠিক আছে, 3 নম্বরে দেখো, 3 নম্বরে 3s আর 3p থাকবে, 3s আর 3p। এবার তুমি বলতে পারো যে 3s 3p তাহলে 3d কেন হলো না, সেটা পরে বলছি, আগে এটা কমপ্লিট করে নিই। 8টা সোডিয়াম, দেখো 10-এ যদি শেষ হয় তাহলে পরের পিরিয়ডে প্রথমটা 11 হবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এখানে আর্গন, তাহলে দেখো টোটাল এলিমেন্ট 8টা, প্রথমটা যদি 11 নম্বর হয় তাহলে লাস্টেরটা 18 নম্বর। ঠিক আছে, এইবার 4 নম্বরে আমি আসছি। অ্যাকচুয়ালি এখানে 3d কেন লিখলাম না দেখো, মনে আছে আউটবো প্রিন্সিপাল আমরা এরকমভাবে সাজিয়েছিলাম 1s 2s 2p, 3s 3p 3d, তাই না, 4s 4p, এইভাবে সাজিয়েছিলাম আমরা, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন সাবশেলের এনার্জি সবথেকে কম। তো সেখানে আমরা দেখেছিলাম যে 1s, তারপরে 2s, 2p 3s, 3pর পরে 4s এসেছিল আমাদের, তাই না, 3pর পরে 4s এসেছিল, তারপরে 3d এসেছিল, অর্থাৎ 4s আগে ফুলফিলড হবে ইলেকট্রন দিয়ে, তারপরে 3dতে ইলেকট্রন যাবে। তাই জন্য আমরা এইখানে 4s আর 4pর মাঝখানে 3dকে রাখবো। ওই যে আমরা একটু আগে বলছিলাম যে কোনো একটা পিরিয়ডে এস সাবশেল দিয়ে শুরু হবে এলিমেন্ট আর শেষ হবে পি দিয়ে, আর মাঝখানে থাকবে হচ্ছে ডি আর এফগুলো। এবার সেই ডিটা বা এফটা অবশ্যই, এটা যদি 4 নম্বর সেল হয় তাহলে 4d নিশ্চয়ই এখানে হবে না, 3d হবে। কেন? কারণ এই যে 4s-এর পরেই 3d আসে, তাই না। তাহলে দেখো এবার এসে কতগুলো ইলেকট্রন? দুটো, ডিতে 10টা ম্যাক্সিমাম, 8টা, 6টা, তাহলে 2 আর 10-এ 12, 12 আর 6 18, তাহলে ফোর্থ পিরিয়ডে 18টা এলিমেন্ট থাকবে। 18টা এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট পটাশিয়াম 19, লাস্ট এলিমেন্ট দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে ক্রিপ্টন। ঠিক আছে, আচ্ছা এগুলো আমি বলবো কীভাবে মনে রাখবো নামগুলো, সেটা আমি বলছি একটু পরে আসছি। তাহলে দেখো টোটাল 18টা এলিমেন্ট, তাহলে 18 শেষ হলে নেক্সট 18 মানে কত? 18 18 36। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার আমাদের মনে রাখতে হবে না, এইভাবে হয়ে যাবে। তারপর দেখো 5s 5p 5d 5p। এখন তুমি বলবে স্যার এখানে 4, এই যে এটা তো 4 হবে, 4d হবে। এখন তুমি বলতে পারো যে এখানে 4d যখন হলো তাহলে 4f হলো না কেন? 4f তো এখানে হবে না, কারণ 4f-এর এনার্জি বেশি, 5pর কম। এই যে 4p, তারপরে এখানে আমরা 4d লিখব, 4d, তারপরে এখানে 5s 5p 5d, এরপর এখানে এরপর এখানে 4f হবে। 4f যদি এখানে হয় তাহলে দেখো 3d 4p 5s, তো এই যে 4pর পরে 3d পরে 4p, এই যে 4p ওখানে চলে গেল, এই যে 5s এসে গেল এখানে 5s-এর পরে হচ্ছে 4d 5p, তাহলে 5s-এর পরে 4d 5p এসে গেল। ঠিক আছে, এবার এই 5d এর পরে আসবে এখানে, যেহেতু এটা 6 নম্বর তাহলে এখানে 6s আসবে, তারপরে এই যে 4f 5d আসবে, 4f আসবে, 5d আসবে, আর 6p আসবে। এইটা ফিক্সড যে যত নম্বর তোমার হচ্ছে পর্যায়, তত নম্বর কোয়ান্টাম নাম্বার থেকে শুরু হবে, তত s থেকে। 6 নম্বর পর্যায়ে মানে n = 6, তাহলে 6s থেকে শুরু হবে, 6p-তে গিয়ে শেষ হবে, 5s থেকে শুরু হবে, 5p-তে গিয়ে শেষ হবে। মাঝের যে অরবিটালগুলো, মাঝের যে সাবশেলগুলো, মাঝের সাবশেল কোনগুলো এখন বুঝবোটা কী করে? বুঝবো এখান থেকে। বা যদি আমি সরাসরি n+l মনে রাখতে পারি তাহলে সবসময় দেখবো যে আমি n+l-এর ইনক্রিজিং অর্ডারই কিন্তু এগুলোকে সাজানো আছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে দেখো এখানে, তাহলে আবারও এখানে 18টা ইলেকট্রন, তাহলে এখানে শুরু হচ্ছে তোমার রুবিডিয়াম দিয়ে, এটা 36 হলে এটা 37, আর ক্রিপ্টনের পরে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন 54, 36 আর
18 মানে হচ্ছে 54। আচ্ছা, এইখানটা মনে হচ্ছে একটুখানি লাইনটা বেঁকে গেছে, আমি একটু ঠিক করে দিই। অ্যাকচুয়ালি এইটা এখানে করিয়ে রাখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে, ইলেকট্রনিক কনফিগারেশনটা, পিরিয়ড টেবিলের শুরুটা এবং শেষটা এবং মাঝখানে কারা কারা কোথায় কোথায় আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা পরে এটাতে আবার ফিরে আসবো। তো সাথে কি হবে আবারও, সাথে হচ্ছে 7s, 5f, 6d আর 7p। এস দিয়ে শুরু, পি দিয়ে শেষ। এখানে আবারও 32টা ফ্রান্সিয়াম, দেখো 86 পরে 87 ফ্রান্সিয়াম। আর এটা যেহেতু 7 নম্বর পিরিয়ড, আমরা এখন জানি 2020 সালে যে 7 নম্বর পিরিয়ডটাও পিরিয়ড টেবিলের সেটাও ফুলফিলড হয়ে গেছে, অর্থাৎ লাস্ট এলিমেন্টটাও আবিষ্কার হয়ে গেছে, দ্যাট ইজ ওজি, ওগ্যানেসন। আর এটা হচ্ছে 118 নম্বর এলিমেন্ট। দেখো 86-র সঙ্গে তুমি যদি 32 যোগ করো তাহলে 118ই হচ্ছে। তো এই হচ্ছে আমাদের টোটাল পিরিয়ড টেবিল বানানোর, পিরিয়ড টেবিল কনস্ট্রাক্ট করার আইডিয়াটা আমরা এখান থেকে পাচ্ছি, যে আমরা এস দিয়ে শুরু করবো আর পি দিয়ে গিয়ে শেষ করব। এইবার আমরা দেখে নেব যে আসলেই পিরিয়ডিক টেবিলটা আমরা কী করে বানাবো। পিরিয়ড টেবিল আমাদের বানাতে হবে কেন, বারবার আমি বানানোর কথাটা কেন বলছি, কারণ এই পিরিয়ডিক টেবিলের উপর বেস করে আমাদের টোটাল ইনঅর্গানিক কেমিস্ট্রি যা যা আছে সিলেবাসে অনেকটাই জুড়ে আছে পিরিয়ডিক টেবিলের উপরে। আমরা দেখব যে পিরিয়ডিক টেবিল এবং এরপরে আমরা আমাদের 4th চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল বন্ডিং, এইগুলো যদি এই দুটো চ্যাপ্টার যদি আমরা ভালো করে পড়ে নিতে পারি, তাহলে নেক্সট যা যা ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার্সগুলো আসবে আমাদের, এস ব্লক, পি ব্লক, ডিএফ ব্লক, সেইখানে আমাদের আর কোনো ঝঞ্ঝাটি হবে না। কিন্তু যদি পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার খুব ভালো করে না জানা থাকে, কেমিক্যাল বন্ডিং খুব ভালো করে জানা না থাকে, তাহলে কিন্তু ওই ইনঅর্গানিক কেমিস্ট্রি যে পিএস এবং ডিএফ ব্লকের যে কেমিস্ট্রি ভাস্ট একটা জায়গা, সেইখানে গিয়ে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। অনেকে তো ভাবে শুধুই ইনঅর্গানিকে খালি মুখস্থ করা ছাড়া আর কিছুই নেই, অনলি খালি মুখস্থ করে যাও, কিন্তু ব্যাপারটা আসলেই সেরকম নয়। অনেক কিছুই এখানে আছে যেগুলো তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিছুই মুখস্থ করে কুল কিনারা করতে পারবে না। যাই হোক, আমরা এবার একটা বেসিক ইনফরমেশান দিই, সেটা হচ্ছে আমাদের এই মডার্ন পিরিয়ডিক টেবিলে অ্যাকচুয়ালি 4টে ভাগে ভাগ করা হয়। এই যে আমরা সাবসেলের কথা বললাম, N+L রুল বললাম, হ্যাঁ, মডার্ন পিরিয়ড টেবিলকে যে 4টে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এস ব্লক, একটা হচ্ছে পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক। এই নামগুলো এসছে, এই যে এসপিডিএফ নামগুলোর থেকে এইগুলো এসছে, মানে সাবসেলগুলোর থেকেই নামগুলো এসছে অ্যাকচুয়ালি। যে আমাদেরকে দেখতে হয় যে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা কোথায় আসে, লাস্ট ইলেকট্রনটা কোথায় এসে এন্টার করছে, সেই হিসাবে আমরা ওই ব্লকগুলোকে আমরা আইডেন্টিফাই করি। দেখো এবার আমি লিখছি পিরিয়ডিক টেবিলটাকে। ফার্স্টে আমরা লিখব, একদম শুরুতে আমরা লিখব হচ্ছে তোমার গ্রুপ, হ্যাঁ, গ্রুপ 1, এটা গ্রুপ 1 আর গ্রুপ 2। এখানে আমি পরপর পিরিয়ডগুলোকে লিখছি না আর, আচ্ছা ঠিক আছে পিরিয়ডগুলো লিখে নিই। অ্যাকচুয়ালি জায়গাটা কতটা লাগবে আমি বুঝতে পারছি না এখন। পিরিয়ডটা এখান থেকেই থাক, পিরিয়ড, তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আচ্ছা, পিরিয়ড হয়ে গেল। এখানে হচ্ছে তোমার গ্রুপগুলোকে লিখছি, ফার্স্ট গ্রুপ আর এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, ঠিক আছে। গ্রুপ 1-এ শুরু থেকে থাকে হাইড্রোজেন, আর একদম শেষে কে থাকে, হিলিয়াম। তাহলে আমি যদি এইটাকে 18 নম্বর গ্রুপ ভাবি, এই জায়গাটায় আমি এখানে 18 করে দিচ্ছি, 18 অ্যান্ড হিলিয়াম, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি যেটা করব, আমি গ্রুপ ওয়াইজ এদেরকে আলোচনা করছি আগে, হ্যাঁ। হিলিয়ামের পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের অ্যালকালি মেটাল। তো গ্রুপ 1-এ কারা কারা থাকে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, FR, ঠিক আছে, ফ্রান্সিয়াম। এখন আমি এই যে পিরিয়ড টেবিলটা যেভাবে আমি এখানে ফিল আপ করবো, পিরিয়ডিক টেবিলটা খুব ভালো করে শুনে রাখো, যেভাবে আমি এখানে ফিল আপ করবো ঠিক সেইভাবে তোমরা পিরিয়ডিক টেবিল ফিল আপ করবে, না দেখে যাতে তোমরা পিরিয়ডিক টেবিলটা ফিল আপ করতে পারো তার ব্যবস্থা করতে হবে আর কি। সেটার জন্য দুটো ব্যবস্থা, এক হচ্ছে আমি এখানে কিভাবে কাজটা করছি সেটা হুবহু ফলো করবে। সেকেন্ডলি হচ্ছে আজকের ভিডিওটার ডেসক্রিপশান বক্সে দেখো একটা
দুটো অ্যাকচুয়ালি আমি ফাইল এক্সটার্নাল ফাইল লিঙ্ক দিয়েছি। একটা হচ্ছে IUPAC রেকমেন্ডেড পিরিয়ডিক টেবিল, সেটা তোমরা ডাউনলোড করে নিজেদের মোবাইল ফোনে বা প্রিন্ট আউট করে পড়ার টেবিলের সামনে রাখবে। IUPAC রেকমেন্ডেড পিরিয়ড টেবিল এটা। আর 2 নম্বর হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পিরিয়ডিক টেবিল দিয়েছি আমি, ব্ল্যাঙ্ক পিরিয়ডিক টেবিলটা অবশ্যই প্রিন্ট আউট করবে এবং 5-6টা বা 8-10টা প্রিন্ট আউট নেবে এবং বিভিন্ন সময়ে এই ব্ল্যাঙ্ক পিরিয়ডিক টেবিলগুলো তুমি না দেখে নিজে ফিল আপ করবে এলিমেন্টের সিম্বল উইথ তাদের অ্যাটমিক নাম্বার। তো সেটা কীভাবে করতে হয় আমি আগে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে ফার্স্ট গ্রুপ 1-এ যে এলিমেন্টগুলো আছে এইগুলোকে মনে রাখবো কীভাবে, মনে রাখার কৌশল বা ট্রিক্স সেটাও আমি তোমাদেরকে বলছি আজকে। আগে গ্রুপ 2-র এলিমেন্টগুলো লিখে নিই। গ্রুপ 2 শুরু হচ্ছে আসলে এখান থেকে, লিথিয়ামের পাশে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, SR, তারপরে বেরিয়াম আর লাস্টে RA, রেডিয়াম। আমি মনে রাখার ট্রিক্সগুলো এক এক করে বলতে থাকছি। গ্রুপ 1 আর গ্রুপ 2। S ব্লক এবং P ব্লকগুলো যেহেতু বহুল প্রচলিত, বাংলা, হিন্দি, ইংরাজি নানান ধরনের নেমোনিক্স বাজারে চলে, সেই নেমোনিক্সগুলো মনে রেখে আমরা এগুলোকে মনে রাখতে পারি আর কি। যদি আমাদের এলিমেন্টগুলোর নাম পরপর মনে না থাকে তাহলে নেমোনিক্সগুলো দেখে আমি সেই নামগুলো মনে রাখতে পারবো। এখন S ব্লক আর P ব্লকের জন্য আমি বাংলাতে নেমোনিক্সগুলো তোমাদেরকে বলছি। বাংলা অনেকগুলো প্রচলিত আছে, কয়েকটা নেমোনিক আমি নিজে অল্টার করেছি, একটা দুটো নিজে পুরোপুরি নিজে লিখেছি। ফলে কিছু হয়তো তোমরা দেখবে যে বাজারে চলতি যে সমস্ত নেমোনিক্সগুলো আছে ম্যাক্সিমামটাই মিল আছে, কিছু আবার অমিলও থাকবে। এখন যেগুলো অমিল সেগুলো বুঝে নেবে যে সেখানে আমার কিছু ইনপুট আছে আর কি। তো প্রথমটা দেখো, আমরা শুরু করবো অ্যাকচুয়ালি এখান থেকে, লিথিয়াম থেকে। মানে হাইড্রোজেনটা সবার উপরে থাকে, ওটা থাকবেই, ওটা আমরা ধরে নিচ্ছি যে আমরা সবাই জানি। আমরা এই লিথিয়াম থেকে শুরু করব। তাহলে আমরা বলছি যে লিনাকে রুবি সাজিয়ে ফিরলো। লিনাকে সাজাতে গেছিল রুবি, তাহলে লি না Na ফর সোডিয়াম, K ফর পটাশিয়াম, রুবিডিয়াম, সাজিয়ে থেকে সিজিয়াম, আর ফিরলো থেকে ফ্রান্সিয়াম। এটা হচ্ছে গ্রুপ 1-এর নেমোনিক্স। গ্রুপ 2-তে হচ্ছে দেখো, গ্রুপ 2টা বহুল প্রচলিত, অলমোস্ট সবাই তোমরা জানো। বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। ঠিক আছে, তাহলে বিরিয়ানি ফর বেরিলিয়াম, মোগলাই Mg ম্যাগনেসিয়াম, কাবাব ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম এবং রাখো রেডিয়াম। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো গ্রুপ 1 এবং 2। এইবার এটা আমি মুছছি। দেখো আমি শুরুতে বলেছিলাম একটু আগেই যে আমরা যে কোনো পিরিয়ড শুরুই করব হচ্ছে কি দিয়ে, S দিয়ে শুরু করব। তাহলে এইটা দেখো লিথিয়ামের, অ্যাকচুয়ালি আমরা এরকমও জানি যে লিথিয়ামের হচ্ছে তোমার 3, তাই না, সোডিয়াম 11, ঠিক আছে, ক্যালসিয়াম 20। আমি ইলেকট্রনিক কনফিগারেশন বানাই তাহলে দেখবো যে 1s2 2s1, তাই 3টে, এই যে 2s1, ঠিক আছে। ক্যালসিয়াম দেখো এটা অ্যাকচুয়ালি 3s1 হবে, তো 3 নম্বরের S1। এগুলো হচ্ছে S2। গ্রুপ 2 হচ্ছে S2। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, 4 6 10 18 20, তাহলে যে 4s2 হয়ে গেল, 4-এর S2। অ্যাকচুয়ালি যারা গ্রুপ 1 তাদের সবাইকার কনফিগারেশন হবে S1 আর এদের সবার S2। এবার এই দুটোকে আমরা বলি পর্যায় সারণীর S ব্লক, যেটা আমি একটু আগে বললাম 4টে ব্লক হচ্ছে, তার মধ্যে S ব্লক হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 মিলিয়ে S ব্লক, রাইট। তাহলে S ব্লক কেন? কারণ এদের লাস্ট যে ইলেকট্রনটা, প্রথম দুটো এখানে যাচ্ছে, পরের দুটো এখানে, তারপর 6টা এখানে, তারপর দুটো এখানে, লাস্ট ইলেকট্রন যেখানে প্রবেশ করছে সেটা হচ্ছে S সাবশেল, তাই জন্য এরা S ব্লক। যারা P ব্লক তাদের লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করবে P সাবশেলে। এই পার্টিকুলার লাস্ট ইলেকট্রনটাকে আমরা কেমিস্ট্রিতে এদেরকে বলা হয় ডিফারেন্সিয়েটিং ইলেকট্রন। ডিফারেন্সিয়েটিং কেন? সাপোজ এই যে এটা 2s1, তো বেরিলিয়াম যদি 4 হয় তাহলে 1s2 2s2, তাহলে লাস্ট যে ইলেকট্রনটা সেটাই তো ডিসাইড করছে
যে ও অ্যাকচুয়ালি 2s1 হবে, মানে গ্রুপ 1-এ থাকবে নাকি গ্রুপ 2-তে থাকবে। তাহলে কে কোথায় থাকবে, কার পজিশন কোথায়, সেইটা ডিসাইড করছে কে, লাস্ট ইলেকট্রনটা। অর্থাৎ তাদের পজিশনের ডিফারেন্সটা বোঝাচ্ছে, ইভেন তাদের কেমিক্যাল নেচারের ডিফারেন্সও বোঝায়। সো এই কারণে এদেরকে বলা হয় যে লাস্ট ইলেকট্রনটাকে বলা হয় যে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রন। ঠিক আছে, এইবার দেখো আমি একটু আগে যে চারটা বানিয়েছিলাম সেখানে 2 নম্বরে 2s ছিল, তারপর কী ছিল, 2p ছিল, মাঝখানে আর কিছু ছিল না। কিন্তু যখন ফোর্থ যে পিরিয়ডটা সেইখানে দেখো 4s আর 4pর মাঝখানে 3d আছে। তার মানে এই যে s ব্লক আর এই যে p ব্লক, তার মাঝখানে d ব্লক থাকবে। তা d ব্লকটা আমি আপাতত লিখছি না, আপাতত আমি p ব্লক থেকে শুরু করছি, কারণ জায়গাটা এখানে অনেকটাই কম। ঠিক আছে, দেখি কটা ঘর হয় আপাতত এখানে। তাহলে 18 হয়, 17, 16, 15, হ্যাঁ হয়ে গেল। তাহলে দেখো এই যে জায়গাটা, এই পুরোটা হচ্ছে আমাদের পি ব্লক। ঠিক আছে, পি ব্লক যদি হয় তাহলে পি ব্লকের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে বোরন, কারণ লিথিয়াম যদি 3 হয়, এটা যদি 4 হয়, 4-এর পরে 5 থাকবে। এটা পি ব্লক। পি ব্লকে পি সাবশেলে 6টা ইলেকট্রন থাকে, সুতরাং পি ব্লকে 6টা এলিমেন্ট থাকবে। দেখো 6টা জায়গা আছে, 1 2 3 4 5 6। পি সাবশেলে যখন ইলেকট্রন এন্টার করা শুরু করে, প্রথম কনফিগারেশন কি হয়, P1, তারপরে P2, তারপরে P3, তাই না, হুন্ডের সূত্র অনুসারে প্রথম 3টে ইলেকট্রন যাবে, তারপরে ফোর্থটা এসে P4 ইলেকট্রনটা এসে অপোজিট স্পিনে যুক্ত হয়। তো এদের কনফিগারেশন হবে P1, এদের P2, P3, P4, P5 আর এদের P6। ঠিক আছে, এখানে যারা যারা পরপর থাকবে তাদের সবাইকারই লাস্টে P1 হবে, ডিফারেন্সিয়েটিং ইলেকট্রন P1-এ আসবে। এখন মনে রাখার ফর্মুলা হচ্ছে, দেখো আমি এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। মনে রাখার ট্রিক কি, ট্রিক হচ্ছে বারেক আলী, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। ঠিক আছে, ট্রিকটা ঝপাঝপ আরেকটা পৃষ্ঠায় টুকে নাও, কারণ এইখানেই আমি যেরকমভাবে করছি এরকমভাবে তোমরা করতে পারবে না এখানে, কারণ পিরিয়ডিক টেবিলটাকে তোমাদের লিখতে হবে একটা পার্টিকুলার পেজের মধ্যে। পাশের পেজে তোমরা গ্রুপ ওয়াইজ এইগুলোকে লিখে নাও, তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি আমরা পিরিয়ডিক টেবিলটাও কমপ্লিট করে ফেলতে পারবো, প্লাস তার সঙ্গে সঙ্গে আমরা নেমোনিক্সটাও বলে ফেলতে পারবো। ঠিক আছে, গ্রুপ 14-এ শুরুতে থাকে হচ্ছে কার্বন। তাহলে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড। এই যে 7th পিরিয়ডের এইখানে যারা যারা আছে না পি ব্লকে, এইটা আমাদের দরকার নেই, মানে এত পর্যন্ত এগুলো আমাদের আউট অফ সিলেবাস আর কি, যেহেতু নিউলি ডিসকভার্ড এলিমেন্ট এইগুলো, তো এগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হয় না, তাই ওগুলো আমারও মনে নেই আর আমিও ওটা শেখাতে পারবো না। তো দেখো প্রথমে হচ্ছে কার্বন। এখন এইটা মনে রাখার একটু ট্রিকটা দেখো, অ্যাকচুয়ালি কার্শিয়াং জায়গার নাম আমরা সবাই শুনেছি, কার্শিয়াংটাকে আমি এইভাবে লিখছি, কার্শিয়াং। ঠিক আছে, গেলে সোনা পাবে, কার্শিয়াং গেলে সোনা পাবে। কার ফর কার্বন, শিয়াং ফর সিলিকন, গেলে জিই জার্মেনিয়াম, সোনা এসএন, এসএন মানে টিন, আর পাবেটাকে থেকে পিবি মানে লেড। ঠিক আছে, এইভাবে আমরা গ্রুপ 14টার নেমোনিক্স মনে রাখবো। 15 হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ 5খানা আছে এখানেও। তাহলে প্রথমে নাইট্রোজেন নেমোনিক্স হচ্ছে, দেখো নাইলন, প্লাস্টিক, আসলে সবই বিষ। নাইলন, প্লাস্টিক্স এদের যথেচ্ছ ব্যবহার হচ্ছে এখন, আমরা জানি এরা পলিউশন বাড়াচ্ছে, সেই অর্থে এক প্রকার বিষই হচ্ছে এরা। এন ফর নাইলন নাইট্রোজেন, প্লাস্টিক পি ফর ফসফরাস, আসলে আর্সেনিক এস, সবই এসবি অ্যান্টিমনি, আর বিষ থেকে বিআই মানে বিসমাথ। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের গ্রুপ 15-এর নেমোনিক্স।
মুছে দিচ্ছি এটা। গ্রুপ 16 অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, পিও। নেমোনিক্স ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে, সবাই মিলে সেলিনার টেবিলে চলে এসছে পড়তে। সমস্যা, তাহলে ও ফর অক্সিজেন, সবাই এস সালফার, সেলিনা থেকে সেলেনিয়াম, টেবিল টেলুরিয়াম, পড়ে পোলোনিয়াম। ঠিক আছে, নেক্সট হচ্ছে হ্যালোজেন, এটা মুছি আগে। হ্যালোজেন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটি অ্যাস্টাটিন। নেমোনিক্স এফ আর সিএল মানে ফ্লুরিন আর ক্লোরিন মিলিয়ে একটা নাম, সেটা হচ্ছে ফুলকলি। ফুলকলির নাম তোমরা সবাই শুনেছো বাংলা গানে। তাহলে ফুলকলির বাড়িতে এডিনা আরেকজনের নাম, আসতো, আগে আসতো, এখন আর আসে না। তাহলে ফুল এফ ফর ফ্লুরিন, সিএল কলি থেকে ক্লোরিন, বাড়িতে বিআর থেকে ব্রোমিন, বাড়ি থেকে ব্রোমিন। অ্যাকচুয়ালি এডিনাটা আয়োডিনের মতন একটু না উচ্চারণটা, অ্যাকচুয়ালি এটা মানে আই দিয়ে শুরু হয় না নামটা, স্পেলিংটা স্টিল এটা যেহেতু ম্যাচিং আছে ওই জন্য এটা দিলাম। আর আস্তো হচ্ছে এটি মানে অ্যাস্টাটিন, আস্তো থেকে অ্যাস্টাটিন। এই হয়ে গেল গ্রুপ 17-এর নেমোনিক্স। এরপর হচ্ছে গ্রুপ 18। হচ্ছে আমরা জানি 18 কারা, 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তাই তো, বা নোবেল গ্যাস। তাহলে হিলিয়াম তো ওখানে হয়ে গেছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, নেমোনিক্স হিলিয়াম, হিনা, নিনা আর কোরিনার, জেরক্স, রেডি। হিনা নিনা এদেরকে জেরক্স করতে বলা হয়েছিল কিছু একটা, তো ওরা জেরক্স করে নিয়েছে, রেডি একদম। তাহলে হিনা থেকে হিলিয়াম, নিনা থেকে নিয়ন, আর থেকে আর্গন, কে আর থেকে করিনা থেকে কে আর ক্রিপ্টন, জেরক্স থেকে জেনন, রেডি থেকে রেডন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের পি ব্লকের নেমোনিক্স হয়ে গেল। আমরা এখানে আরও একটা জিনিস উল্লেখ করি, সেটা তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 10-এ পড়েছো। গ্রুপ 18 এলিমেন্টকে, নিষ্ক্রিয় গ্যাসকে যেমন বলা হয় নোবেল গ্যাস, তেমনি গ্রুপ 17 এলিমেন্টগুলোকে বলা হয় হ্যালোজেন, গ্রুপ 16 এলিমেন্টগুলোকে বলা হয় চ্যালকোজেন, এবং গ্রুপ 15 এলিমেন্টগুলোকে বলা হয় নিকোজেন বা নিকটোজেন, অনেকে উচ্চারণ করে। ঠিক আছে, কেন এদেরকে এই নামে উচ্চারণ করা হয় সেই সংক্রান্ত ডিটেল তোমরা ক্লাস 10-এ পড়েছো, ওগুলো নিয়ে আমি আর বিশদ আলোচনা এখানে করতে চাইছি না। আমরা পি ব্লক পড়ে ফেললাম। এই মাঝখানটায় অ্যাকচুয়ালি পর্যায় সারণীর ডি ব্লকটা থাকে, এস এবং পি এর মাঝখানে ডি ব্লক থাকে। ওরা এস এবং পিকে ব্রিজ করে, অ্যাকচুয়ালি না ব্রিজিং এলিমেন্ট হিসেবে কাজ করে। তা ডি ব্লকটা শুরু হয় কোত্থেকে দেখো, এই যে প্রথমটা ছিল খালি 1s না, তারপরটা ছিল 2s 2p, তারপরটা ছিল 3s 3p। ফলে 2 এবং 3 দুটো পিরিয়ড, এই 8টা করে এলিমেন্ট, এইগুলোকে বলা হয় শর্ট পিরিয়ড। প্রথমটাকে বলা হয় ভেরি শর্ট পিরিয়ড, আর 4th 5thকে বলা হয় লং পিরিয়ড, আর 6th 7thকে বলা হয় ভেরি লং পিরিয়ড। লং পিরিয়ড কেন এই দুটো, কারণ এখানে 18টা করে এলিমেন্ট থাকে, আর 6th 7thে 32টা করে এলিমেন্ট থাকে বলে এদেরকে বলা হয় ভেরি লং পিরিয়ড। তাহলে এবার এইখানে মাঝখানে 10টা এলিমেন্ট আমি লিখবো। কী করে লিখবো, ওই দিকটাকে মুছতেই হবে, নাহলে হচ্ছে না। ঠিক আছে, এটাকে মুছি আগে আমি। এখান থেকে শুরু হচ্ছে ডি ব্লক অ্যাকচুয়ালি। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। ঠিক আছে, তাহলে এখানে যারা থাকবে তারা হচ্ছে D1, D2, D3, D4, D5, D6, D7, D8, D9, D10। একটা জিনিস মেনশন করতে ভুলে গেলাম আগের বার, সেটা হচ্ছে
এরা হচ্ছে যেমন গ্রুপ 1 2, তেমনি এখানে গ্রুপ 3 থেকে 12 এখানে, আর এরপর যে পি ব্লক সেখানে যারা P1 ওরা হচ্ছে গ্রুপ 13 থেকে 18 ওখানে থাকে, ঠিক আছে? মেনশন করেছিলাম অবশ্যই, যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গ্রুপ 3, ঠিক আছে? এটা হচ্ছে গ্রুপ 3, তারপরে 4 5 6 এইভাবে যাচ্ছে। ডি ব্লকের এলিমেন্টগুলোকে আমরা মনে রাখবো ওই রকম গ্রুপ ওয়াইজ না, পিরিয়ড ওয়াইজ, ঠিক আছে? প্রথম যে ডি ব্লকে এলিমেন্ট যাচ্ছে, এই যে আমরা কি করেছিলাম না, এটা 4s এর পরে 3D, তারপরে 4p ছিল, মানে এই যে লাইনটা আমি, এই যে পিরিয়ডটা আমি আঁকলাম, 4s 3D, তারপরে এখানে 4p। যেহেতু 3Dতে ইলেকট্রন যাচ্ছে, তাই এই পার্টিকুলার ডি ব্লক এলিমেন্টগুলোকে এইখান থেকে শুরু করে এতটা, এদেরকে বলা হয় 3D সিরিজ। এদের নিচে যারা থাকবে তাদেরকে বলা হয় 4D সিরিজ। 4D সিরিজ কেন? কারণ এর পরেরটা দেখো, আগের ছকটা মিলিয়ে দেখো, হ্যাঁ 5s 4D আর 5p থাকে। যেহেতু 4Dতে ইলেকট্রন যায় তাই ওগুলো হচ্ছে 4D সিরিজ, ঠিক আছে? তাহলে এখানে এলিমেন্টগুলো হচ্ছে, দেখো আমি আগে লিখে নিই তারপর বলছি। Zn গিয়ে শেষ হলো, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, খুব ভালো করে লক্ষ্য করো, একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো যে আচ্ছা আমি অ্যাটমিক নাম্বারে পরে আসছি, আগে এটা শেষ করে নিই আগে। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং Zn। এদের মনে রাখার নেমোনিকটা হচ্ছে স্ক্যান টিভি করোর মাঙ্গা, মানে 1 কোটি টাকা চেয়েছে আর কি। फिर कोई नहीं कुछ জানা, ঠিক আছে? স্ক্যান টিভি করোর মাঙ্গা, ফির কোই নেহি কুছ জানা, তারপরে কেউ কিছুই জানলো না। তো স্ক্যান ফর স্ক্যান্ডিয়াম, টি ফর টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোর ফর ক্রোমিয়াম, মাঙ্গা থেকে Mn ম্যাঙ্গানিজ, আয়রন, এটা হচ্ছে কোবাল্ট, এটা নিকেল, নেই থেকে নিকেল, Ni এখানে আছে Ni, আর এটা হচ্ছে কপার, এটা হচ্ছে Zn। তো এই হচ্ছে 3D সিরিজের আমাদের নেমোনিক্স হয়ে গেল, ঠিক আছে? ওটাকে মুছছি আমি আগে। 4D সিরিজের এলিমেন্টগুলোকে দেখো আমি বলছি, তোমাদের কাজ হচ্ছে ঠিক এটাই, মানে ব্ল্যাঙ্ক যে পিরিয়ড টেবিলটা আছে সেইখানে তোমরা নেমোনিকগুলোকে মনে করে জাস্ট এইগুলোকে ফিল আপ করবে। আর এরপর অ্যাটমিক নাম্বার কী করে করবে সেটা আমি পরে আসছি, আগে এটা ব্যাপারটাকে মিটিয়ে নিই আগে, ঠিক আছে? আগে আমি লিখে নিই তারপর বলছি, হ্যাঁ? দেখো প্রথমে হচ্ছে ওয়াই, হ্যাঁ ইট্রিয়াম এটার নামের স্পেলিংগুলো ওই যে পার্টিকুলার আরেকটা IUPAC রেকমেন্ডেড যে পিরিয়ড টেবিলটা দিয়েছি ওখান থেকে নামের স্পেলিংগুলো দেখে নাও। ইট্রিয়াম, জার্কোনিয়াম, তা এদের মনে রাখার ট্রিকটা হচ্ছে यारी जरा निभाओ, मरने तक, ঠিক আছে? যদিও এটা কে এর বদলে এখানে আমরা সিটাই মানে দিয়ে উচ্চারণটা করবো আর কি, টিসি যেহেতু টেকনিশিয়াম রাদার। रुकावटे राह में पढ़े आगे কোইটাকে আমরা এইভাবেই লিখি, কে দিয়ে অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল, তা আমরা এইভাবে লিখলাম। একটু পুরোপুরি ম্যাচ করানো তো মুশকিল। ইয়ারি থেকে ওয়াই, হ্যাঁ ইট্রিয়াম, জার্কোনিয়াম, নিওবিয়াম, নিভাও থেকে মারনে তাক, এটা হচ্ছে মলিবডেনাম, এটা হচ্ছে টেকনিশিয়ামটা মনে রাখতে হবে কেন, আমি এখানে এর অ্যাটমিক নাম্বারটা বলে দিই, এটা 43 হয় অ্যাকচুয়ালি।
এটা হচ্ছে 43 হচ্ছে সব থেকে কম অ্যাটমিক নাম্বার বিশিষ্ট এলিমেন্ট, যে হচ্ছে রেডিও অ্যাক্টিভ, হ্যাঁ, তেজস্ক্রিয়। সব থেকে কম অ্যাটমিক নাম্বার কোন রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের, যদি এরকম কোনো কোয়েশ্চেন হয় তাহলে দিস ইজ টেকনিশিয়াম। রুকাওয়াটে, ঠিক আছে, রুথেনিয়াম, রোডিয়াম, RH, রাহ মানে রোডও বটে, রাস্তা, হ্যাঁ, প্যালাডিয়াম, সিলভার অ্যান্ড ক্যাডমিয়াম, ঠিক আছে, আগার থেকে AG থেকে সিলভার। নেক্সট হচ্ছে আমাদের এইটা, এই তিনটে অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে ডি ব্লকে, হ্যাঁ, 3D 4D আর 5D সিরিজ। 6D সিরিজ যেহেতু 7th পিরিয়ড হচ্ছে এখন, এইখানকার এলিমেন্টগুলো সবাই পরে পরে আবিষ্কার হয়েছে, মানে 100-র পরবর্তী এলিমেন্ট, এদেরকে মনে রাখার আমাদের কোনো দরকার নেই, আমাদের খালি 3D 4D আর 5D সিরিজ মনে রাখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি মুছে দিই আগে। 5D সিরিজে দেখো শুরু হয় ল্যান্থানাম দিয়ে, ল্যান্থানামে আবার একটা স্টার চিহ্ন দেওয়া থাকে, কেন? কারণ ল্যান্থানাম থেকে পরবর্তী 14টা মৌল হচ্ছে F ব্লক এলিমেন্ট। আমি দেখো ওই টোটাল পিরিয়ড টেবিলে এখানে S আর D ব্লক, আর এদিকে আমি P ব্লক করেছিলাম, F ব্লকের কোনো ছবি আঁকিনি। F ব্লকটা অ্যাকচুয়ালি মূল পিরিয়ড টেবিলের নিচে অবস্থান করে, F ব্লক, সেটা নিয়ে আমি পরে আসছি আলোচনায়। তাহলে ল্যান্থানাম, আচ্ছা হ্যাঁ, আমি আগে লিখে নিই নামগুলো। দেখো, তাহলে ল্যান্থানাম, হ্যাফনিয়াম, ট্যান্টালাম, W হচ্ছে টাংস্টেন। এখানটা আবার কিছু ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে কিছু এখানে বক্তব্য আছে আমার, পরে বলছি। রেনিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম, গোল্ড, আর লাস্টে এটা হচ্ছে Hg মানে মার্কারি, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে আমাদের নেমোনিক্স হচ্ছে লা হাফতা, ভার্না, रहमान, उस्मान, ইরফান সেটা ব্র্যাকেটে কেন, কারণ ওর কোনো মানে এখানে কোনো সিম্বল নেই, ওটা জাস্ট মেলানোর জন্য। পিটাই और होगी, ঠিক আছে। বলছে লা হাফতা, ভার্না, रहमान, उस्मान, ইরফান সে পিটাই और होगी, আর প্রচুর মারবে আর কি ওদের লোকজন দিয়ে। এবার এটা হচ্ছে ল্যান্থানাম, হ্যাফনিয়াম, টাংস্টেন, রেনিয়াম, অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম, গোল্ড আর মার্কারি, ঠিক আছে। তাহলে 3D 4D অ্যান্ড 5D সিরিজ কমপ্লিট। আমাদের আপাতত ক্লাস 11-এর যা আমাদের পিরিয়ডিক টেবিলের যা বর্ণনা বা যা পড়তে হবে, সেখানে ডি ব্লক পর্যন্ত মনে রাখলেই চলবে। F ব্লক স্টিল আমি F ব্লকেরটাও বলে দেবো, তবে এটা মনে রাখলেই চলবে। আচ্ছা, এইখানে এসে আমাদের কিন্তু 7 নম্বর পিরিয়ডে আমাদের একটু কিছু বলার আছে। সেটা হচ্ছে, দেখো আমরা বলেছিলাম যে একটু আগে বলেছিলাম যে ওই রেডন হচ্ছে 86 নম্বর এলিমেন্ট, সেই হিসাবে ফ্রান্সিয়ামের হয় 87, এটা 89 রেডিয়াম, আর এইখানে অ্যাক্টিনিয়াম থাকে, অ্যাক্টিনিয়াম হচ্ছে 89 অ্যাক্টিনিয়াম। এবার এই এলের মতো এখানেও আমি স্টার দিলাম, ঠিক আছে। ল্যান্থানাম হচ্ছে আসলে 57 হয়, 57 হলো, আর এটা 89 হলো। 57-এর পরে কিন্তু এইটা 72, ঠিক আছে, আর এটা এখানে 104, ঠিক আছে। 104 সম্ভবত রাদারফোর্ডিয়াম, RF, ঠিক আছে। এইখানে আমাদের যেটা সবথেকে জানতে হবে সেটা হচ্ছে যে এইখানে এই 106 নম্বর যে জায়গাটা আছে, এই জায়গায় যে এলিমেন্টটা থাকে দ্যাট ইজ SG, ঠিক আছে। SG 106, এটার নাম জানতে হবে কেন? SGটা এসছে বিজ্ঞানী সিবর্গের নাম থেকে। সিবর্গ হচ্ছেন একজন এমন সায়েন্টিস্ট যিনি এই যতগুলো কি বলবো কৃত্রিম মৌল, ঠিক না, আর্টিফিশিয়াল এলিমেন্টস যতগুলো আবিষ্কার হয়েছে তাদের ম্যাক্সিমাম কাজগুলোর সঙ্গেই সিবর্গ যুক্ত ছিলেন। সেই কারণে তার নাম অনুসারে তাকে সম্মানিত করার জন্য তারই নামে একটা এলিমেন্ট চালু করা হয়েছে। শুধু তাই নয়, সিবর্গ সম্ভবত 1950 সালের দিকে কোনো একটা সময় তিনি এই এতগুলো এলিমেন্ট নতুন আবিষ্কার করার জন্য তাকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল। সেই হিসেবে সিবর্গ নামটা আমাদের জেনে রাখা দরকার। আর এই অ্যাক্টিনিয়াম সিরিজের মধ্যে 101 নম্বর এলিমেন্ট, 101 অ্যাটমিক নাম্বার,
সেটা একটু মনে রাখতে হবে তার নামটা। 101 হচ্ছে এমডি সিম্বল, এটার নাম হচ্ছে মেন্ডেলিভিয়াম। মেন্ডেলিভের নামকে মানে ওনাকে সম্মানিত করার জন্য 101তম মৌলের নাম মেন্ডেলিভিয়াম রাখা হয়েছে। ঠিক আছে, এই হয়ে গেল আমার, দেখো ডি ব্লক হয়ে গেল। আমি এবার এফ ব্লকে আসছি। দেখো আমি বললাম যে ল্যান্থানাম 57, এখানে আমি একটা স্টার দিয়েছিলাম, ঠিক আছে, 6 নম্বর পিরিয়ডে। আর 7 নম্বর পিরিয়ডে অ্যাক্টিনিয়াম 89, ওখানে একটা স্টার দিয়েছিলাম। অ্যাকচুয়ালি বলেছিলাম যে ল্যান্থানামের পাশে থাকে হ্যাফনিয়াম 72। অ্যাকচুয়ালি এর পরবর্তী যে 14খানা মৌল, সিরিয়াম 58 থেকে লুটেশিয়াম 71, এদেরকে বলা হয় ল্যান্থানয়েড। আগে বলা হতো ল্যান্থানাইটস, তো কোনো বইতে ল্যান্থানাইড লেখাটাও থাকবে আর কি। আর থোরিয়াম 90 থেকে লরেন্সিয়াম 103, এই পর্যন্ত মৌলগুলোকে একসঙ্গে বলা হয় অ্যাক্টিনয়েডস বা অ্যাক্টিনাইড আগেকার নাম অনুসারে। তাই এই 14টা আর এই 14টা টোটাল 28টা এলিমেন্ট হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। এদের কি হয়, এদের ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা এফ সাবশেলে প্রবেশ করে। তাহলে আগে আমি ল্যান্থানাইডসগুলোর নামগুলো বলি, নাম এবং তার সঙ্গে নেমোনিক্সগুলো। তাহলে ধরো আমি আগে লিখে নিই একটুখানি। অর্ধেক এখানে অ্যাকচুয়ালি যেহেতু 14টা এলিমেন্ট একসঙ্গে, তো পুরোটার জন্য একটা পার্টিকুলার নেমোনিক মানে ওরকম হয় না, ভেঙে ভেঙেই আমাদেরকে মনে রাখতে হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি ব্যাপারটা। সেটা হচ্ছে দেখো, সেরিনা, प्रसीना, नादिया, पम्मी और सम्मी, 5 জন। এরা 5 জন মিলে বেড়াতে গেল ইউরোপ গয়ে, কমা, टीबी, ডায়রিয়া हो गई। 5 জন মিলে বেড়াতে গেছে, গিয়ে এদের টিবি আর ডায়রিয়া হয়ে গেছে। তাহলে ইউরোপ হবে এখানে ফার্স্টে, ইউ, গায়ে থেকে জিডি, গ্যাডোলিনিয়াম। অ্যাকচুয়ালি আগের নামগুলো বলিনি, সিই মানে সিরিয়াম, পিআর দিয়ে প্রাসিওডাইমিয়াম, এটা নিওডাইমিয়াম। বানানগুলো আইপিসি টেবিল থেকে দেখে নাও। প্রমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, এটা গ্যাডোলিনিয়াম। টিবিটা টিবি, ঠিক আছে। টার্বিয়াম, ডিওয়াই, ডিসপ্রোজিয়াম, এইচও, হলমিয়াম। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, আরও 3টে আছে, তাই তো? সেই 3টে হচ্ছে, সেই 3টের নেমোনিক হচ্ছে, আরে तुमने ये भी लूटा। কটা হয়ে যায়? 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10 আর 4 14টা, ঠিক আছে। তাহলে আরে মানে হচ্ছে আরবিয়াম, মানে অ্যাকচুয়ালি এটাকে ওর ওইদিকে লেখার কথা ছিল, আমার জায়গা হচ্ছে না তাই। হ্যাঁ, তো একবারেই এক লাইনেই 14টা থাকবে আর কি। তো তারপরে থুলিয়াম, ইটারবিয়াম, ওয়াইবি আর লুটেশিয়াম। তা দেখো এটা 58 যদি হয়, 58 9 60 61 62 3 4 5 6 7 8 9 70 71। তাহলে এই 71খানা হয়ে গেল আমাদের ল্যান্থানয়েড। এই 3 লাইনের হচ্ছে এদের নেমোনিক্স। এটা কপি করো, এরপর আমি অ্যাক্টিনাইডটা বলছি। আচ্ছা এবার দেখো, আচ্ছা এবার অ্যাক্টিনিয়ামগুলো লেখা আমি একদম বক্স করে নিয়েছি যাতে সেকেন্ড লাইনে আমাকে না যেতে হয়। তাহলে শুরু হচ্ছে দেখো থোরিয়াম দিয়ে টিএইচ, আর শেষ হচ্ছে লরেন্সিয়াম এলআর 103। হ্যাঁ, এবার এখানকার নেমোনিক্সটা দেখো, থর প্রোটেক্টস ইউরেনিয়াম, নেপচুন, প্লুটো। ঠিক আছে, এই প্লুটো পিইউ লিখে নিই আগে একটুখানি নেমোনিক্সটা এখানে। থর টিএইচওআর, থর থেকে থোরিয়াম, ঠিক আছে। প্রোটেক্টস থেকে প্রোট্যাক্টিনিয়াম, ইউরেনাস থেকে ইউরেনিয়াম, নেপচুন আর প্লুটো থেকে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম হয়ে গেল। এরপরে হচ্ছে আমেরিকা,
cured Berkeley in California, America cured Berkeley in ক্যালিফোর্নিয়া। আমেরিকা থেকে অ্যামেরিশিয়াম, কিওর্ড থেকে সিইউ, না এটা ভুল করলাম, সিইউ মানে তো কপার, এটা অ্যাকচুয়ালি সিএম, হ্যাঁ কুরিয়াম। তারপরে বিকে বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম সিএফ। তারপরে আসছে আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, এই মেন্ডেলিভিয়ামটা হচ্ছে 101 নম্বর, এর আগে বলেছিলাম, আর নোবেলিয়াম। ঠিক আছে, এসব সায়েন্টিস্টদের নাম অনুসারে বুঝতেই পারছো। তাহলে আইনস্টাইন, ফার্মি, মেন্ডেলিভ আর নোবেল লরিয়েটস, এরা হচ্ছে নোবেল লরিয়েটস। তাহলে আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম এবং লরেন্সিয়াম। এখন এই এফ ব্লকের জন্য আরও অন্য অনেক রকম নেমোনিক্স চালু আছে। আমার মনে হলো যে এই নেমোনিক্সগুলো তুলনামূলকভাবে একটু সোজা, তাই এইগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা কী করবো, আবারও আমি বলছি যে ব্ল্যাঙ্ক যে পিরিয়ড টেবিলের ছবিটা দিয়েছি ওইটা প্রিন্ট আউট করো, করে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লকের নেমোনিক্স মুখস্থ করে পুরো পিরিয়ডিক টেবিলটা নিজে ফিল আপ করো এবং এটা বেশ কয়েকবার করো যাতে করে পুরো পিরিয়ডিক টেবিলটা তোমার আয়ত্তে চলে আসে। এরপরে আমরা অ্যাটমিক নাম্বারগুলো কীভাবে মনে রাখবো সেটাও শেখাবো, কিন্তু তার আগে পিরিয়ডিক টেবিল সংক্রান্ত দুই একটা কথা আমাকে বলতে হবে, এটা আগে তোমরা কপি করো না, আমি বলছি তারপরে। আচ্ছা, এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন, কিছু কিছু এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন এক্সেপশনাল হয়, আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারেই দেখেছি। এবার তাদের কারণ খুঁজতে আমরা এখানে যাব না, আমরা এরকম আরও কিছু এক্সাম্পলকে আইডেন্টিফাই করব। কারণ হচ্ছে যে যদি আমি কেন এরকম এক্সেপশনাল হয় কারণ যদি খুঁজতে চাই, বিশেষ করে যারা হেভিয়ার এলিমেন্টস, যাদের অ্যাটমিক নাম্বার অনেক বেশি, ওদের ক্ষেত্রে শুধুমাত্রই ওই এক্সচেঞ্জ এনার্জি বা ওই হাফ ফিল্ড, ফুল ফিল্ড, অরবাইটাল ওইগুলো ছাড়াও আরও অনেক কমপ্লিকেশনস থাকে, অনেকগুলো কারণ থাকে যার জন্য এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন ওরা দেখায়। তো সেই সমস্ত কারণ আমরা খুঁজতে যাব না, আমরা খালি এই ধরনের কয়েকটা এলিমেন্টকে আইডেন্টিফাই করব যাতে যদি ইনকেস কোনো এমসিকিউ কোয়েশ্চেন আসে যে এদের মধ্যে কারা এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন দেখায়, তাহলে যেন আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তাও সবগুলো নয়, যেগুলো যেগুলো খুবই মানে কমন আর কি, সেই রকম কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। যেমন ধরো ডি ব্লকে আমরা একদম গ্রুপ 12 হচ্ছে ডি ব্লকের লাস্ট গ্রুপ, 13 থেকে 18 পর্যন্ত তোমার পি ব্লক শুরু হয়ে যাচ্ছে, তাই না? আর 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে ডি ব্লক। এবার এই 12-এ যারা থাকে তাদের কনফিগারেশন হয় D10। ন্যাচারালি 11 নম্বর গ্রুপে যারা থাকে তাদের কনফিগারেশন হওয়া উচিত D9 সবার, কিন্তু এই জায়গাটাতে এক্সেপশন হয়। ভাবো তুমি 3D সিরিজে থাকে জিঙ্ক 12 নম্বর গ্রুপে, তার আগে থাকে কপার। এখন কপারের ইলেকট্রনিক কনফিগারেশন নিশ্চয়ই D9 হয় না, আমরা এর আগে দেখেছি যে 3D9 4s2-র বদলে 3D10 4s1 হয়। ঠিক আছে, একই রকমভাবে আমি জিঙ্কটাকে মুছে দিচ্ছি এখানে, শুধুমাত্র আইডেন্টিফাই করানোর জন্য বলেছিলাম। তাহলে কপার, সিলভার, গোল্ড এদের সবার হচ্ছে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, D9 হয় না, D10 আর 4s1 হয়। ঠিক আছে, কপার যদি 29 হয় তার আগে 28 নিকেল, 27 কোবাল্ট, 24 হয় কার, ক্রোমিয়ামের, তাই না? ক্রোমিয়াম এক্সেপশনাল, আমরা জানি ক্রোমিয়ামের 3D5 4s1 হয়, 3D4 4s2 হওয়ার কথা ছিল। ক্রোমিয়ামের পরে মলিবডেনাম, তারও একই রকম কি বলে এক্সেপশন হয়, কিন্তু মলিবডেনামের পরে রয়েছে টাংস্টেনের কিন্তু কোনো এক্সেপশনাল কিছু হয় না, এইটা ভেরি 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 কেয়ারফুল। ঠিক আছে, এদের দুজনের এক্সেপশন হয়। টাংস্টেনের কি হয় দেখো, এটা যদি 3D সিরিজ হয়, এটা 4D, এটা 5D, তার মানে 5D 4 আর 6s2 এই হয় এর কনফিগারেশন।
যেটা নর্মালি হওয়া উচিত সেটাই হয়, কিন্তু এদের এক্সেপশন হয়। এর হয় 3D5 4S1 আর এর হয় 3Dর পরে 4D, তাহলে 4D5 আর 5S1 হয়। একই রকমভাবে এই নিয়মে চললে এর হওয়া উচিত ছিল 5D5 আর 6S1, কিন্তু এর হয়ে যায় 5D4 6S2, তাহলে এক্সেপশান এটা হলো না, টাংস্টেনের এক্সেপশান হলো না। একই রকমভাবে কপারের ঠিক আগে তো নিকেল থাকে। এবার এই গ্রুপটা আমাদের খুব ইম্পর্টেন্ট গ্রুপ একটা, এই D8ওয়ালা গ্রুপটা ইম্পর্টেন্ট কেন? নিকেলের পরে থাকে প্যালাডিয়াম, প্যালাডিয়ামে পরে থাকে প্ল্যাটিনাম। একমাত্র এটা ডি এর একমাত্র গ্রুপ, ঠিক আছে, ডি ব্লকের আন্ডারে একমাত্র গ্রুপ, অর্থাৎ গ্রুপ 10। এটা 12 নম্বর গ্রুপ হলে এটা 11, এটা 10 নম্বর গ্রুপ হচ্ছে একমাত্র গ্রুপ যেখানে পরপর 3টে এলিমেন্টের কনফিগারেশন পরস্পর আলাদা, 3জনেরই আলাদা। কীরকম? নিকেলের কনফিগারেশন কি হয়? নিকেল নর্মাল হয় 3D8 4S2, তাই না? এটা যদি D1 থেকে শুরু হয়, আর আমরা পড়েছিলাম যে এই যে 20 নম্বর ছিল ক্যালসিয়াম, তারপরে স্ক্যান্ডিয়াম থেকে শুরু হলো না, স্ক্যান টিভি দিয়ে আমরা করলাম ওই নেমোনিক্স। তাই 21 নম্বর যদি D1 হয় তাহলে ডেফিনেটলি 28 নম্বর হচ্ছে D8। সুতরাং নিকেলটা এক্সেপশনাল নয়, নর্মাল। প্যালাডিয়াম হচ্ছে এক্সেপশনাল। প্যালাডিয়াম হচ্ছে দেখো এটা 4D8 আর 5S2 হওয়ার কথা, কিন্তু এটা একমাত্র ডি ব্লক এলিমেন্ট যার 5S-এ কোনো ইলেকট্রন থাকে না, 5S-এ কোনোই ইলেকট্রন থাকে না, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর প্ল্যাটিনামটা হচ্ছে 5D9 6S1, 5D9 6S1। সুতরাং এই জায়গাটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, 3জনেরই এক্সেপশনাল, পরস্পরের থেকে আলাদা আলাদা। এটা এক্সেপশনাল নয়, এক্সেপশনালকে দেখায় প্যালাডিয়াম প্ল্যাটিনাম। তাহলে এইটুকুর মধ্যে আমরা কটা এক্সেপশন খুঁজে পেলাম দেখো, ক্রোমিয়াম, কপার, সিলভার, গোল্ড, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, মলিবডেনাম। এখানে একমাত্র নর্মাল কনফিগারেশন দেখালো টাংস্টেন আর নিকেল, ঠিক আছে। এইরকম আরও কিছু ডি ব্লক এলিমেন্ট থাকে যাদের নাম আমি বলছি, এটা কপি করো। আর কিছু এফ ব্লক এলিমেন্ট থাকে। তাহলে এইগুলো হচ্ছে আরও কিছু এলিমেন্টস যাদের কনফিগারেশনে গন্ডগোল থাকে। এদের মধ্যে এফ ব্লকের এই গ্যাডোলিনিয়ামটা একটু ইম্পর্টেন্ট, ক্লাস 11-এ কাজে লাগবে না, 12-এ আমরা ডিএফ ব্লক যখন এলিমেন্ট পড়বো তখন এইগুলো কাজে লাগবে। আপাতত এগুলো মনে রাখার দরকার নেই। ঠিক এর আগে যে কটা আমি বললাম প্যালাডিয়াম প্ল্যাটিনাম থেকে শুরু করে বাদবাকিগুলো, ওইগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এই পার্টিকুলার দুটো টেবিল আপাতত মনে না রাখলেও হবে, পরে ক্লাস 12-এ উঠলে তখন এইগুলো কাজে আসবে, ঠিক আছে। কপি করো। তাহলে দেখো আজকের ভিডিওটা আমরা এখানেই থামাচ্ছি। আমরা আজকে শিখলাম যে পিরিয়ডিক টেবিল কনস্ট্রাকশন, নেমোনিক্স, কীভাবে আমরা গ্রুপ ওয়াইজ বা ডি ব্লকের ক্ষেত্রে পিরিয়ড ওয়াইজ কীভাবে এলিমেন্টগুলোকে মনে রাখবো। মনে রাখাটা কিন্তু খুব জরুরি। তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করো, পিডিএফ ডাউনলোড করে ওখানে ওই ব্ল্যাঙ্ক পিডিএফে তোমরা ব্ল্যাঙ্ক পর্যায় সারণীতে নেমোনিক্স মনে করে বা মুখস্থ করে বা নর্মালি যদি পারো সেভাবে মোটমাট তোমরা ব্ল্যাঙ্ক পিরিয়ডিক টেবিলটা ফিল আপ করার চেষ্টা করো বেশ কয়েকবার, যাতে করে পুরো ব্যাপারটা তোমাদের সড়গড় হয়ে যায়। এরপর নেক্সট ভিডিওতে আমরা কি করব, এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার কী করে মনে রাখতে হয় সেইটা শিখব। তার পাশাপাশি অ্যাটমিক নাম্বার থেকে কি করে কোনো একটা এলিমেন্ট পর্যায় সারণী ঠিক কোন গ্রুপে এবং কোন পিরিয়ডে আছে সেইটা কী করে বের করতে হয় সেটা শিখব। প্লাস 4টে যে ব্লক আছে এসপিডিএফ ব্লক, সেই ব্লকের ডেফিনিশন বা তাদের সেই সমস্ত এলিমেন্টসগুলোর আর কি মানে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, এই সংক্রান্ত আমরা ডিটেল আলোচনা করব। আজকের ভিডিওটা এইটুকুই থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তবে যাওয়ার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। টাটা।